আমন্ত্রণ জানাই এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা এই অনুষ্ঠানে নানা বিষয় নিয়ে কথা বলি, সাম্প্রতিক এবং জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে কথা বলি। করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে যে বৈশ্বিক মহামারী, সেই পরিস্থিতি নিয়েও আমরা আলাপ করবার চেষ্টা করি। অন্যদিন আমরা একজন চিকিৎসককে দিয়ে শুরু করি আজকের প্রতিদিনের আলোচনা। তবে আজকে আমরা অন্য একটি বিষয়, যেটি গত কয়েকদিন ধরে আমরা আসলে বেশ আমাদের আলোচনা এবং উদ্বেগের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে একের পর এক ঘটনা। আমরা সর্বশেষ দেখলাম যে উত্তরের জেলা লালমনিরহাটের পাটগ্রামে, সেখানে একটি গুজবের উপর ভিত্তি করে নিরীহ একজন মানুষকে পিটিয়ে হত্যা এবং পরবর্তীতে মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। এরকম অনেক অসহিষ্ণুতার গল্প আমরা আসলে প্রতিনিয়ত দেখছি। শুধু বাংলাদেশে নয়, দেশের বাইরেও নানা ঘটনা আমাদেরকে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এবং এক ধরনের উত্তেজনা ছড়াচ্ছে। আমরা এই সামগ্রিক বিষয় নিয়ে একটু আলাপ করতে চাইবো। আমাদের সঙ্গে কয়েকজন অতিথি আছেন, একটু আলাপ করিয়ে দিই সবার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক নাজমুল আশরাফ, রয়েছেন সমাজ বিশ্লেষক সিরাজুল হোসেন এবং আমাদের এটি নিউজের লালমনিরহাটের প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপন। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা নাজমুল আশরাফ, আপনার কাছে যাচ্ছি আলোচনার শুরুটা করবার জন্য। যে আলোচনাটি আসলে আমরা একটু করবার চেষ্টা করছি গত কালকে থেকে, আমাদের প্রতিটি বড় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমেও আমরা এ নিয়ে অনেক ধিক্কার উত্তেজনা দেখছি। লালমনিরহাটের ঘটনা নিশ্চয়ই আপনার চোখে পড়েছে যে লালমনিরহাটের যে ঘটনাটি, সেটি কিন্তু সংঘবদ্ধ কোনো অপরাধী গোষ্ঠী নয়, যেটি আমরা গত কয়েক সপ্তাহ ধরে নানা ঘটনা দেশের প্রান্তে ঘটছিল, বিশেষ করে নারী নিপীড়ন, ধর্ষণের মতো ঘটনা বা অন্যান্য আরও অনেক ঘটনা, সেখানে অপরাধের একটি যোগ ছিল। কিন্তু গতকালের এই ঘটনাটিতে আমরা দেখলাম একেবারে আপাত নিরীহ এলাকাবাসী তারা একটি গুজবের উপর ভিত্তি করে হঠাৎ উন্মত্ত হয়ে উঠল এবং একটি নৃশংস ঘটনা ঘটালো। সমাজ আমাদের আসলে এক ধরনের অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কোনো পরিবর্তন কি আপনি অনুভব করেন কিনা? এরকম অসহিষ্ণুতার ঘটনা তো আসলে নতুন না, আগেও ঘটেছে। এখন এই যে এই লালমনিরহাটের ঘটনাটির আমি দুটো দিক নিয়ে কথা বলতে চাই। একটি হচ্ছে যে ইংরেজিতে একটা মব বলে, তার মানে হচ্ছে উচ্ছৃঙ্খল বা উন্মত্ত জনতা। মানে জনতা যখন একসঙ্গে হয়ে উচ্ছৃঙ্খল হয়, তখন তাদের যে আচরণটি হয়, সেই অংশগ্রহণকারী প্রত্যেকটা মানুষের আলাদা করে যদি তার মনস্তত্ত্ব ব্যাখ্যা করেন, তাহলে সেটা পাবেন না। মানে সবাই মিলে একসাথে হয়ে যে উন্মত্ততা তৈরি করে, যেই বিভৎস কাণ্ড ঘটায়, হামলা করে, মানুষকে পিটিয়ে মারে বা যে কোনো ধরনের নাশকতা চালায়, তখন সমষ্টিগতভাবে যেই মনস্তত্ত্বটা, সেটি একরকমের হয়। আবার সেই সমষ্টির মানুষগুলোকে যদি আপনি আলাদা করে ব্যাখ্যা করেন, তারা হয়তো এরকম ঘটনা কখনো ঘটায় নাই বা সেটার পক্ষে তারা বলবে না। কিন্তু সমষ্টিগত হলে পরে যেই বাস্তবতাটা তৈরি হয়, মানুষের মানসিকতার যে পরিবর্তনটা হয়, তার ফলে মানুষ এরকম ঘটনা ঘটায়। সেটি আপনার লালমনিরহাটে ঘটেছে। এরকম ঘটনা আমরা এর আগেও বিভিন্ন জায়গায় দেখেছি। আপনার নিশ্চয়ই মনে আছে ঢাকার আপনার যে বাড্ডাতে এক নারীকে শিশু অপহরণকারী সন্দেহে পিটিয়ে মারা হলো খুব নৃশংসভাবে। এছাড়া আরো কিছু ঘটনা যেগুলো গুজবের উপর ভিত্তি করেই নাশকতা হয়ে গেছে, তারপরে দেখা গেছে কি যে আসলে যেটার ভিত্তিতে এই গুজব ছড়ানো হয়েছিল এবং যার কারণে মানুষ উন্মত্ত হয়ে উঠেছে, সেই ঘটনাই ঠিক না। সেটি আপনি রামুর ঘটনা বলতে পারেন, আপনি বগুড়ার সাইদির চাঁদ দেখার ঘটনা বলতে পারেন, আপনি নাসিরনগরের যে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে সেই ঘটনা বলতে পারেন। এই প্রত্যেকটি ঘটনাতে কিন্তু কোনো না কোনো একটি গুজব ছড়ানো হয়েছে এবং সেই গুজবে কান দিয়ে মানুষ একত্রিত হয়ে এক ধরনের উন্মাদনা তৈরি করেছে। তার ফলে আপনার নাশকতাগুলো হয়েছে মানুষের জীবনের, সম্পদের সব দিক থেকে। আপনি যদি এই আগের ঘটনাগুলোর সাথে এই লালমনিরহাটের ঘটনার যদি পার্থক্য খোঁজেন, এটির তদন্ত আরো হলে পরে আমরা হয়তো আরো বিস্তারিত জানতে পারবো। কিন্তু এখন পর্যন্ত যেটুকু আমরা জানলাম, সেটি হচ্ছে এক ধরনের ধর্মীয় উন্মাদনা ছড়ানো হয়েছিল। শহীদুল নবী, যিনি রংপুর থেকে লালমনিরহাটে গেছেন, তিনি একটা মসজিদে নামাজ পড়েছেন, নামাজ পড়ে একটা বই নিয়ে পড়তে যাওয়ার সময় টান লেগে একটা কোরআন শরীফ পড়ে গেছে। সেটার জন্য তাকে কোরআন অবমাননার অভিযোগ দেওয়া হয়েছে। প্রথমে 4-5 জন মিলিয়ে পেটালেন, তারপরে অনেক মানুষ আসলো এবং তাকে শুধু পিটিয়েই মারে নাই, স্থানীয় প্রশাসন, পুলিশ, উপজেলা প্রশাসন, তারা সবাই সর্বাত্মক চেষ্টা করেছে, কিন্তু লোকটাকে তারা পিটিয়ে শুধু মারেনি, মেরে তাকে জ্বালিয়ে দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে নৃশংসতা মাত্রা কতটা হলে পরে
একটা মানুষকে পিটিয়ে মারার পর তাকে আবার পুড়িয়ে দেওয়া হলো আর কি। এতটা নৃশংসতা আমরা অন্যান্য আপনার গণপিটুনির ঘটনা বা এই যে উন্মত্ত জনতা বা মবের যে আচরণ সেরকমটা আমরা দেখি না। তবে সব ঘটনার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটা পরিস্থিতি তৈরি হয়েছে, জনতা উন্মত্ত হয়েছে এবং মানুষকে পিটিয়ে মেরে ফেলেছে গুজবের ভিত্তিতে, তা না। তার অনেকগুলোর পেছনে কিন্তু রাজনীতিও আছে। যেমন রামুর ঘটনা বা বগুড়ার ঘটনা বা নাসিরনগরের ঘটনা, এগুলোর পেছনে কিন্তু রাজনৈতিক কারণ আছে, রাজনৈতিক সংস্রব আছে, রাজনৈতিক উদ্দেশ্য আছে, সেগুলো বিস্তারিত আলোচনার ব্যাপার। কিন্তু এই লালমনিরহাটের ঘটনার ব্যাপারে আমি যেটি বলতে চাই, এটি এক ধরনের ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে দেওয়া এবং তার মাধ্যমে মানুষকে উন্মত্ত করা, এবং সেই উন্মত্ত অবস্থায় মানুষের তখন কোনো বিবেক বুদ্ধি কোনো কিছু কাজ করে না, তখন সে যা খুশি করতে থাকে, তেমনটা ওখানে হয়েছে। এবং ওই ঘটনায় যারা অংশ নিয়েছেন তাদের অনেকে ওই এলাকার না, স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেছেন, আপনার ইয়েনও বলেছেন যে তারা আসলে ওখানকার মানুষ না, হঠাৎ করে কোত্থেকে যেন তারা এসেছে। তার মানে এটি কি হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা, নাকি এটি পরিকল্পিত, নাকি একটি পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু মানুষ আরো মানুষকে ডেকে এনে লেলিয়ে দিয়ে এরকম একটি ঘটনা ঘটিয়েছে, যেটি কোনোভাবে থামাতে পারলো না আমাদের পুলিশ থেকে শুরু করে স্থানীয় প্রশাসন, সেটি আরেকটি তাদের ব্যর্থতার দিক। সেটি হয়তো তদন্ত হলে হয়তো আমরা হয়তো সামনের দিনগুলোতে আরো বিস্তারিত জানতে পারবো। আমরা আসলে শঙ্কা বোধ করি যে আমাদের সমাজে যে আসলে যে অস্থিরতা বা সহিষ্ণুতার যে একটা সংকট আমরা আসলে সাম্প্রতিক সময়ে দেখছি। সিরাজুল হোসেনের কাছে ঠিক এই বিষয়টি নিয়ে যেতে চাই। আমরা যদি আমাদের এই জনপদের ইতিহাসের দিকে তাকাই, এই জনপদের মানুষ বরাবরই কিন্তু শান্ত, শিষ্ট এবং আপাত নিরীহ। এবং গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ হঠাৎ করে অশান্ত হয়ে ওঠে, উন্মত্ত হয়ে ওঠে এবং তারা অদ্ভুত নৃশংস কিছু ঘটনা তারা আসলে ঘটিয়ে ফেলছে। আমাদের সমাজ পরিবর্তিত হচ্ছে, আমাদের অভ্যাস পরিবর্তিত হচ্ছে, আমরা এক ধরনের ক্রান্তিকালের মধ্য দিয়েও যাচ্ছি কিনা। তো আপনার কাছে কি মনে হয় যে সাম্প্রতিক এই ঘটনাগুলো আমাদেরকে আসলে কি বার্তা দিচ্ছে, ভবিষ্যতে কি অপেক্ষা করছে আমাদের জন্য? ধন্যবাদ। আমি প্রথমে যে কথাটা বলতে চাই, যে ঘটনাটা ঘটেছে এটা আসলে ইংরেজিতে বলে লিঞ্চিং। তো এটা আসলে সারা পৃথিবী সব জায়গায় ঘটেছে কখনো কখনো না কখনো। এবং আমি বলবো যে বাংলাদেশে আপাতত শান্তিপূর্ণ আমাদের সমাজ হলেও, এবং মানুষজন মোটামুটি শান্তিপূর্ণ, এবং কি বলবো এটাকে, যে তারা একটু রাস্তাঘাটে চলাফেরা এবং কথাবার্তা হয়তো অনেক দেশের মতোই আমরা হয়তো অতটা উগ্র নই, কিন্তু এই লিঞ্চিং এর অ্যাটিটিউড কিন্তু আমাদের সবসময় ছিল। আপনি যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরেন এবং বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে কথা বলেন, তাহলে দেখবেন যে চোর ধরে নিয়ে এসে চামচ দিয়ে চোখ উঠিয়ে ফেলা, বাঁশের চিপা দিয়ে তাদেরকে মেরে ফেলা, আপনার নানা ধরনের এই যে সামাজিক শাস্তি, যেটা হলো কোনো ঘটনা ঘটলে পারে সেটাকে যে তাৎক্ষণিক যে একটা তাৎক্ষণিক বিচার, অর্থাৎ জনতার তাৎক্ষণিক বিচারের একটা বিষয় কিন্তু সবসময় ছিল আমাদের সমাজে। এবং সেই ক্ষেত্রে মানুষ খুব উল্লসিত ছিল, তারা খুব উল্লাস নিয়ে এগুলো করে থাকে। এবং এই সমস্ত নৃশংস ঘটনা কিন্তু আমরা সব জায়গায় দেখি, এগুলো কোথাও লেখা হয় না। যখন সংবাদপত্র ছিল না সে সময়ে এগুলোর কোনো রেকর্ড নেই, কিন্তু এগুলো আমাদের সমাজে প্রচুরভাবে ঘটেছে। এখন এই লিঞ্চিং কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন সময় ঘটেছে। আমেরিকাতে ঘটেছে ব্যাপকভাবে। 1880 থেকে 1952 পর্যন্ত প্রায় 5000 ব্যক্তিকে কিন্তু এইভাবে মেরে ফেলা হয়েছে। মানে এরকম হুজুগ তুলে তাদেরকে কোনো একটা কিছুতে দায়ী করে তাদেরকে মেরে ফেলা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই ছিল কিন্তু কালো আমেরিকান যারা, তাদেরকে। তো সমাজে যখন বিভেদ সৃষ্টি হয় এবং মানুষের মধ্যে এক ধরনের কি বলবো এটাকে, যে তারা একটা অনিশ্চয়তার মধ্যে বাস করে এবং তাদের স্বাভাবিক আবেগ প্রকাশের কোনো স্থান থাকে না, এই তিনটি জিনিসকে যদি একত্র করা যায় তাহলে হয়তো এই কমপ্লেক্স জিনিসটা ঘটে বলে মনে করা হয়। অর্থাৎ এর একটা সাইকোলজিক্যাল রিজন আছে, এর একটা সোশ্যাল রিজন আছে, এবং এর একটা রাষ্ট্রীয় কারণও কিন্তু এর মধ্যে রয়ে গেছে। আমাদের সমাজে বর্তমানে একটা জিনিস খুব হচ্ছে, আমরা কিন্তু খুব পানিশমেন্ট নির্ভর একটা মানসিকতা কিন্তু দেখতে পাচ্ছি। যে কোনো কিছু হলে আমরা মনে করছি যে মানুষকে কঠোর শাস্তি দিলে এটা ঠিক হবে, এবং রাষ্ট্র নিজেও কিন্তু এই পলিসিটা গ্রহণ করেছে এবং তারাই এই ফিলোসফিতে এখন বিশ্বাস করে যে কোনো কিছুতে কঠোর শাস্তি দিতে হবে। আপনি যদি তুলনা করে দেখেন এই যে বিষয়গুলো সমাজে হচ্ছে, সেগুলো কিন্তু বিষয়গুলো তাই, যে সে এমন একটা অপরাধ করেছে, সুতরাং তাকে এখনই মেরে ফেলতে হবে, এখনই আগুনে জ্বালিয়ে দিতে হবে, দরকার হলে আরো কিছু করতে হবে। এই যে একটা টেন্ডেন্সি, যে আমি বুঝি কি বিচার করতে হবে, এইখানে রাষ্ট্র, এখানে আইন, এখানে কোর্ট, এখানে আদালতের কোনো প্রয়োজন নাই, এখানে আমরা এই কয়েকজন মিলে যা ঠিক করবো সেটাই হচ্ছে ঠিক।
এটা একটা আমি বলবো যে অ্যাবস্ট্রাক্ট একটা আইডিয়া, যে একটা ফিলোসফিক্যাল আইডিয়া, যেটা হচ্ছে মানুষের সাবকনসিয়াসে আনকনসিয়াসে কাজ করছে, এবং এটা কিন্তু প্রবাহিত হচ্ছে রাষ্ট্রের টপ লেভেল থেকেই, যে রাষ্ট্র যেন এইরকমই জিনিসটা চাচ্ছে যে তারা সবকিছু বিচার করবে এবং বিচার করলেই ঠিক হয়ে যাবে। আমি বলতে চাই যে সারা পৃথিবীতে এখন যে অনিশ্চয়তার একটা পরিস্থিতি, আমাদের সমাজেও কিন্তু মানুষকে চলতে হচ্ছে অনেকটাই যেন থিন আইসের উপর দিয়ে। থিন আইস মানে হচ্ছে এমন একটা সময় সে বাস করছে, যে কোনো একটু থেকে পদচ্যুতি হলেই তার জন্য একটা মহাশাস্তি হয়ে যাবে। এবং এই যে একটা টেনশন, এই টেনশনটা কিন্তু আমাদের মধ্যে এক ধরনের টক্সিক স্ট্রেস তৈরি করে। টক্সিক স্ট্রেসটা যত বেশি মানুষের মধ্যে তৈরি হতে থাকবে, সে কিন্তু এই ধরনের একটা রিলিজের মধ্যে চলে যেতে পারে, যে যখন এই ধরনের একটা ঘটনা ঘটছে সেখানে কিন্তু সে চট করে পার্টিসিপেট করে ফেলে, এবং সে কিন্তু সেটার আমরা যদি আসলে এই অস্থিরতা, এই উদ্বেগ এবং এই অস্থির পরিস্থিতি বা চর্চা থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, কি করণীয়, আমরা আসলে সেই দিকেও একটু মনোযোগ রাখতে চাই আমাদের আলোচনায়। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরতে চাই, কিছুক্ষণ অপেক্ষায় রাখছি অতিথিদের এবং অপেক্ষায় রাখছি দর্শকদেরও, সঙ্গে থাকবেন। একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারির আলোচনা শুনছেন। আমাদের সঙ্গে কয়েকজন অতিথি। আমাদের সঙ্গে এটি নিউজের লালমনিরহাট জেলার প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপন আছেন, আমরা একটু তার সঙ্গে আলাপ করতে চাই। আনোয়ার হোসেন স্বপন, যে বিষয়টি একটু আপনার কাছে শুনবো আমরা, লালমনিরহাটের আপডেট বিভিন্ন সংবাদে এরই মধ্যে জানি মামলা হয়েছে, কয়েকজন আটকও হয়েছে এবং শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে, তদন্ত চলছে, এই তথ্য আমরা আসলে জানি। আপনার কাছে আসলে যেটি শুনতে চাই যে এত বড় একটি ঘটনা পাটগ্রামের ঘটলো, সেখানকার মানুষের মধ্যে আসলে কি প্রতিক্রিয়া, তারা আসলে এই বিষয়টিকে কে কিভাবে দেখছেন, তাদের মধ্যে কোনো অনুতাপ, কোনো প্রতিক্রিয়া আপনি আসলে বাড়তি কি লক্ষ্য করলেন? গত বৃহস্পতিবারে বুড়িবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের যে ঘটনা ঘটেছে আর কি, সেটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং কিছুটা লজ্জাস্কর বটে। মূলত আমাদের সঙ্গে ওই মসজিদের যে খাদেম জবেদ আলী, তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি বারংবার যেটা বলেছে যে শহীদুল নবী জুয়েল এবং তার বন্ধু সুলতান জুবায়ের আব্বাস দুজন মসজিদে প্রবেশ করেছে এবং তাদের মধ্যে শহীদুল নবী জুয়েল আসরের নামাজ তারা জামাতের সঙ্গে একসঙ্গে আদায় করেছে। এই অবস্থায় এখানে মূলত জুয়েল কিছুটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, যে তিনি তার ওষুধ নেওয়ার জন্য মূলত বুড়িমারি স্থল বন্দরে সে তার বন্ধুর সঙ্গে এসেছিল এবং বিকালে সে ওই আসর নামাজ সে ওখানে আদায় করে। এই অবস্থায় খাদেমের কথা অনুযায়ী জুয়েল মসজিদে অস্ত্র আছে এ ধরনের কথা বলে নিজেকে গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে। না আনোয়ার হোসেন, আমরা কিন্তু আসলে এই ঘটনা কিন্তু মানে গত দুদিনে বিভিন্ন সংবাদে কিন্তু শুনলাম, আমরা একটু শুনতে চাই যে সেখানকার মানুষের আসলে এই মুহূর্তে কি প্রতিক্রিয়া, তারা কি ভাবছেন, তাদের কাছে কি মনে হচ্ছে, এই বিষয়টা নিয়ে কি আপনি কারোর সাথে কথা বলেছেন কিনা এলাকার লোকজনের সঙ্গে? আমরা গতকাল বিকালে সারাদিন আমরা পাটগ্রামে অবস্থান করেছি এবং সাধারণ মানুষের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা এই বিষয়টায় মানে লজ্জিত, এ ধরনের একটা নারকীয় কাণ্ড তারা যে ওখানে ঘটেছে এজন্য ওনারা লজ্জিত। এটা আসলে এই জিনিসটা মূলত পাটগ্রাম এবং হাতীবান্ধা উপজেলায় ধর্মীয় সংগঠনগুলির বেশ একটা শক্ত অবস্থান রয়েছে, যা 5ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেখতে পেরেছি যে ওখানে ধর্মীয় বিভিন্ন গোষ্ঠীর বেশ প্রভাব রয়েছে। বিশেষ করে আপনার বুড়িমারি পরে সফিরহাট এবং সরকারহাট এলাকায় এই ধর্মীয় গোষ্ঠীগুলির একটা প্রভাব রয়েছে, যার দরুন একটা গুজবে, নিছক একটা গুজবে নিমিষেই পাটগ্রাম বুড়িমারি এলাকায় ছড়িয়ে পড়ে
এবং আশপাশের এলাকা থেকেও কিন্তু অনেক লোকজন এসেছে এবং তারাই এ ধরনের একটা নারকীয় ঘটনা তারা এবং ঘটিয়েছে। যেহেতু আসলে তদন্ত চলছে, ফলে হয়তো সামনের দিনগুলোতে আরো অনেক তথ্য উদ্ঘাটিত হবে, আমরা সেই অপেক্ষায় আছি। নাজমুল আশরাফের কাছে যদি একটু শুনতে চাই যে আমরা সাম্প্রতিক সময় আসলে একের পর এক এই ধরনের অসহিষ্ণুতার ঘটনা উদাহরণ আমরা দেখছি দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ঘটনায়, বিভিন্ন উপলক্ষ, বিভিন্ন কারণ সামনে আসছে। কখনো সেটি গুজব, কখনো হয়তো অনুভূতিতে আঘাত, কখনো সেটি একেবারেই পাশবিকতা, কিন্তু এরকম অসহিষ্ণুতার উদাহরণ একের পর এক আসলে ঘটছে। আমরা একটি সভ্য দেশে বাস করি, আমরা উন্নয়নের ক্ষেত্রে অনেকখানি এগিয়ে গেছি, কিন্তু সামাজিক উন্নয়নের জায়গাতে বোধহয় আমাদের একটু কাজ করা দরকার, একটু নতুন করে ভাবনা চিন্তা করা দরকার। এই সাম্প্রতিক এতগুলো উদাহরণ আপনার কাছে কি মনে হচ্ছে আমরা ঠিক কোন পয়েন্টে মিস করে যাচ্ছি, কোন পয়েন্টে আমাদের একটু কাজ করা দরকার, ভাবা দরকার, উদ্যোগী হওয়া দরকার? আসলে উন্নতি বা উন্নয়ন আমাদের সব দিক থেকে হয়, শুধু মানবিক উন্নতি হয় না। আমরা মানুষ হিসেবে কতটা উন্নত হচ্ছি, আমাদের মানবিক গুণাবলী কতটা প্রকাশিত হচ্ছে বা চর্চিত হচ্ছে, সেটি নিয়ে কিন্তু প্রশ্ন আছে। ফলে অন্য সবকিছু উন্নতির পরও কিন্তু একটা সমাজ বা দেশ হিসেবে আমরা নিজেদেরকে উন্নত দাবি করতে পারি না যতক্ষণ না আমাদের মানবিক উন্নতি ঘটবে। সেটার কিন্তু উন্নতি আমরা দেখি না, নানান ভাবে তার অবনতি আমরা দেখে থাকি। এই ধরনের ঘটনার ক্ষেত্রে একটি কথা সবাই বলেন সব সময়, সেটি হচ্ছে যে বিচারহীনতা বা আপনার বিচার বিলম্বিত হয়, বিচার হয় না, বা কোন একজন অপরাধীকে ধরে পুলিশে দিলে সে ছাড়া পেয়ে যাবে, পুলিশ তাকে পয়সা খেয়ে ছেড়ে দেবে। এই ধরনের কারণে মানুষ নিজের হাতে আইন তুলে নিয়ে তারা মানুষকে শাস্তি দিয়ে ফেলে। এটি একটি কারণ নিশ্চয়ই। তবে সব ক্ষেত্রে যে মানে শুধুমাত্র এই যে আইনের প্রয়োগ, বিচারহীনতা, বিচার না হওয়ার আস্থাহীনতা, এটি না কিন্তু। আরেকটা কারণ হচ্ছে যে, যেটা বলছিলাম শুরুতে, যে ধর্মীয় উন্মাদনা কিন্তু একটা বড় কারণ। এবং অনেকে কিন্তু পরিস্থিতির সুযোগ নিয়ে এই উন্মাদনাটিকে তৈরি করে বা উন্মাদনা ছড়িয়ে দেয়। এই যে আপনার অনেকগুলো মানুষ একসাথে হয়ে এক ধরনের উন্মাদের মতো আচরণ করে, সেটি কিন্তু গুজবের ভিত্তিতে হয়। আবার কেউ কেউ সেই গুজবটা ছড়ায়, এবং সেই গুজব ছড়ানোর পেছনে কিন্তু তার একটি রাজনৈতিক উদ্দেশ্য থাকে বা অন্য কোনো স্বার্থ সিদ্ধি করার ব্যাপার থাকে। এই যেটা বলছিলেন আপনাদের লালমনিরহাট প্রতিনিধি, যে লালমনিরহাট সহ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় কিন্তু আমরা ধর্মভিত্তিক সংগঠনগুলোর তৎপরতা অনেক বেশি দেখি। বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি কম বেশি সব দলই করে। কিছু দল হয়তো একেবারে ধর্মীয় লেবাসে করে, কিছু দল হয়তো ধর্মীয় লেবাস না কিন্তু ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে। কিন্তু আমি বিভিন্ন ধর্মের কথা আনছি না। ইসলামের মতো একটি শান্তিপূর্ণ ধর্ম, যেই ধর্মের শিক্ষা হচ্ছে পৃথিবীর মানুষের জন্য শ্রেষ্ঠ শিক্ষা, সেই ধর্মের নামে যখন অনাচার করা হয়, অসহিষ্ণুতা দেখানো হয়, এবং কথায় কথায় ধর্মীয় অবমাননা, ধর্মের অবমাননার নামে এই ধরনের আপনার অধার্মিক এবং অমানবিক কাজ করা হয়, সেখানে বোধহয় শিক্ষার ব্যাপার আছে যে সত্যিকার অর্থে আসলে ধর্ম বা ইসলাম আমাদের কি বলে, ইসলামের শিক্ষা কি, যা কিছু আমরা ইসলামের নামে বা ধর্মের নামে করি সেগুলো ইসলামে আছে কিনা, এই জায়গাটা আমাদের শিক্ষার উপর জোর দেওয়া দরকার। যেহেতু ধর্মকে আমরা সত্যিকার অর্থে ধর্ম হিসেবে যতটা না চর্চা করি, তার চেয়ে বেশি এর রাজনৈতিক ব্যবহার হয়, অপব্যবহার হয়, সে কারণে হয়তো ধর্মের মূল বাণী যেটা, সেটার সুবিধাটা আমরা পাই না। সেই জায়গায় মনে হয় একটু নজর দেওয়া দরকার, সেটি ঘর থেকে, পরিবার থেকে শুরু করে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সব ক্ষেত্রে, যে আসলে ধর্মের বার্তা কি, সবচেয়ে বড় শিক্ষা কি, ধর্মের বাণী কি, ইসলাম কি বলে, এবং আমরা যা কিছু করি সেগুলো ইসলাম সম্মত কিনা। এবং এই যে ধর্মের অনুভূতির নামে যা কিছু আমরা করি, এই রামুর ঘটনা কিন্তু ওই ধর্মীয় অনুভূতিকেই ধরে হয়েছিল, নাসিরনগরের ঘটনা কিন্তু সেটাই হয়েছিল, আপনার এই বগুড়ার ঘটনা কিন্তু তাই। ফলে সব ক্ষেত্রে যে ধর্মের অবমাননার নামে যে অনাচার গুলো করা হয়, ধর্ম অবমাননার নামে যে গুজব গুলো ছড়ানো হয়, সেই বিষয়গুলোকে দমন করার ক্ষেত্রে সত্যিকার ধর্মের চর্চা এবং তার বার্তা ছড়িয়ে দেওয়া, মানুষকে সতর্ক করা, এবং এই ধরনের অনাচারের ক্ষেত্রে ধর্মকে কোনোভাবে ব্যবহার যাতে না করতে পারে, সেই বিষয়টাতে বড় আমাদের সতর্ক থাকা দরকার। সেই সতর্ক তো থাকতে হবে, সেটা আসলে বারে বারে আমরা তাগিদ, আসলে প্রতিবার এক একটি ঘটনা ঘটে এবং আমরা সেই তাগিদের কথা বারে বারে শুনি, কিন্তু কার্যত তার কোনো প্রতিফলন আমরা কোনো অগ্রগতিতে দেখি না। সিরাজুল হোসেন নিশ্চয়ই এর সঙ্গে অনেক কিছু যোগ করতে চাইবেন, যেটি আসলে নাজমুল আশরাফ বলছিলেন যে আমরা উন্নয়ন অনেক কিছু দেখছি, উন্নয়নের একটি প্রক্রিয়ার মধ্যে আমরা রয়েছি, শুধু মানবিক উন্নয়নের ক্ষেত্রে আমরা এক ধরনের পশ্চাৎপদ একটি অবস্থায় রয়েছি। আপনি কি যোগ করতে চাইবেন, কি করণীয় আমাদের? আমি এখানে দুটো জিনিস যোগ করতে চাই, যে এখানে দুটো বিষয় কিন্তু আছে। একটা হচ্ছে যে যে সামাজিক বিষয়গুলো, যেখানে মানুষের মূল্যবোধের যে পরিবর্তনটা হয়েছে, এবং
মূল্যবোধের যে আমি বলবো যে এক ধরনের ফেলিওর। আমরা যে মূল্যবোধ নিয়ে এখন থেকে 20 বছর আগে চলতাম, গত আহ, এই 20 বছরে কিন্তু সেই মূল্যবোধটা চেঞ্জ হয়ে গেছে, এবং নতুন যে মূল্যবোধটা এসেছে সেটা কিন্তু খুবই ফ্র্যাগমেন্টেড। সেটা কিন্তু এই আন্তর্জাতিক চাপ থেকে বা প্রভাব থেকে শুরু করে, মিডিয়া প্রভাব থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, পরিবারগুলোর পরিবর্তন থেকে শুরু করে, গ্রাম থেকে শহরে চলে আসার যে বিষয় সেটা শুরু করে, মানে এখানে একটা এলোমেলো অবস্থা হয়েছে। সুতরাং আমরা সবাই চলি কিন্তু সোশ্যাল কনস্ট্রাক্টের মাধ্যমে, অর্থাৎ আমি কেন একটা মানুষকে খুন করব বা কেন একটা মানুষকে খুন করব না, আমার মধ্যে একটা মানুষ খুন হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমার মধ্যে একটা অটোমেটিক রিয়াকশন হওয়ার কথা যে এটার মধ্যে আমি কেন পার্টিসিপেট করতে যাব। কিন্তু ওই সময়টা দেখা যাচ্ছে এখানে আমরা যদি রাজনৈতিক বিষয়টা বা ধর্মীয় বিষয়টাকে বাদও দেই, কারণ আপনারা দেখছেন যে ধর্মীয় কারণে রিসেন্টলি একজন খুন হয়েছেন, তার আগে কিন্তু শুধুমাত্র ছেলেধরা হিসেবে আরেকজন খুন হয়েছেন, ওখানে কিন্তু ধর্ম বিষয়টা ছিল না। সুতরাং যারা এগুলো করছে তাদের মধ্যে একটা কিলার ইনস্টিংক্ট আছে, কিন্তু তারা একজন কাউকে খুন করে ফেলতে চাচ্ছে, দ্যাট ইজ দ্য প্রাইম থিং, যে তাদের মধ্যে একটা খুনের ইচ্ছা আছে। এই যে খুনের ইচ্ছা কেন হচ্ছে এই বিষয়টাকে কিন্তু আমাদের খুঁজে দেখতে হবে, এবং সেটা সামাজিক কারণ যেরকম আছে, মনোবৈজ্ঞানিক কারণ সেরকম আছে, সেরকম কিন্তু রাষ্ট্রীয় কিছু কারণ আছে। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে রাষ্ট্র এখন যেন একটা পিউনিটিভ ট্রেন্ডের দিকে যাচ্ছে। রাষ্ট্র যেটা করে মানুষ কিন্তু সেটা অটোমেটিক্যালি ফলো করে। তো রাষ্ট্র যদি সেই পিউনিটিভ ট্রেন্ডের দিকে যায় যে সবকিছুর চূড়ান্ত সমাধানই হচ্ছে শাস্তি দিতে হবে, মেরে ফেলতে হবে, ক্রস ফায়ারে দিতে হবে, এটা কিন্তু তারই এক ধরনের পাবলিক রিফ্লেকশন। আমি আপনাকে যদি বলি যে আজকে যখন আপনি এই খবরটা পড়ছেন, আপনাকে যদি এমন একটা নির্দেশ আসে যে আপনি খবরের কোনো বিশেষ ব্যক্তির নাম বা নাম যদি ভুল উচ্চারণ করেন, তাহলে আপনার 10 বছর জেল হয়ে যাবে, তখন কি আপনি সুস্থভাবে আর খবর পড়তে পারবেন? আপনি হয়তো পড়বেন, বা তখন দেখা যাবে কি যে আপনার মনের মধ্যে একটা স্ট্রেস তৈরি হচ্ছে, তখন আপনার কাছে মনে হবে 12টার যে আপনার মধ্যেই জয়েন কাজের সময় করতেছি, 12টার মধ্যেই। জি। কাজের সময়টা আপনি একটা স্ট্রেসের মধ্যে থাকছেন। এই যে একটা স্ট্রেস তৈরি হচ্ছে মানুষের মধ্যে, আমাদের এখনকার পুরো সমাজে, আমাদের বর্তমান অর্থনীতির জন্য, বর্তমান সামাজিকতার জন্য এবং সোশ্যাল সিস্টেমের জন্য এই টক্সিক স্ট্রেসটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এবং রাষ্ট্র কিন্তু এটাকে মিনিমাইজ করার কোনো চেষ্টা করছে না। সেই জন্য প্রতিটা মানুষকে ঠেলে দিচ্ছে এই মেশিনের মধ্যে, যেখানে সে নিয়ত স্ট্রেসের মধ্যে থাকবে। এই টক্সিক স্ট্রেসটা কিন্তু আপনার মধ্যে সেই নেগেটিভিটি তৈরি করতে পারে, যাতে মুহূর্তের মধ্যে আপনার মনে হতে পারে যে আমি কাউকে খুন করে ফেলি। এবং এই তারই ধরনের আসলে মানুষের সংখ্যা কিন্তু আমাদের ধারাবাহিক সমাজে নানা অনেক উদাহরণ বাড়ছে। আমরা আসলে তৃতীয়, দেখছি দেশের বিভিন্ন প্রান্তে, নানা কারণে, নানা ঘটনায়, নানা প্রেক্ষাপটে। আমরা নাজমুল আশরাফের কাছে একটু যেতে চাই। 30 সেকেন্ড আর আমাদের হাতে সময় আছে, আপনি এই সময় কিছু যোগ করবেন কিনা বাড়তি? না, আসলে হচ্ছে কি, যে কোনো একটা অপরাধের কিন্তু অনেকগুলো দিক থাকে, অনেক মাত্রা থাকে। আপনি রাষ্ট্রের দায়িত্ব, সমাজের দায়িত্ব, মানুষের দায়িত্ব, আমাদের নানান বিষয়ে চেতনা, এবং প্রতিনিয়ত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতার প্রভাব, এরকম অনেক কিছু আপনি বলতে পারেন। কিন্তু সব কিছুর পরে হচ্ছে মানুষ। আমরা মানুষ হিসেবে কতটা মানে ন্যায়পরায়ণ হচ্ছি, কতটা বিবেকবান হচ্ছি, কতটা নিজের প্রতি দায়িত্ব পালন করছি, সমাজের প্রতি, দেশের প্রতি দায়িত্ব পালন করছি, আইন মেনে চলছি, অনেক কিছু নির্ভর করে। যারা দেশ চালান, যারা সরকার থাকেন, তাদের উপর তো সব দায় দিয়ে আমরা বসে থাকি, কিন্তু মানুষ হিসেবে আমরা, নাগরিক হিসেবে আমরা, আমাদেরও যে অনেক দায়িত্ব আছে, সেটা আমরা পালন করি না। আপনি যদি রাষ্ট্রবিজ্ঞানের বইতে যান, নিশ্চয়ই নাগরিকের দায়িত্ব, সুনাগরিক, কুনাগরিক, এই বিষয়ে অনেক চ্যাপ্টার আছে। আমরা সেগুলো কতটা পালন করি? ফলে সব দোষ শুধুমাত্র সরকার এবং রাষ্ট্রকে এবং কর্তৃপক্ষকে দিয়ে বসে থাকলে হবে না। আমাদের নিজেদের দায়িত্বগুলো নিতে হবে, এবং সেই জায়গায় আমাদের ঘাটতি কতটুকু আছে, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, সেগুলো যদি আমরা ভাবি, তাহলে নিশ্চয়ই সামগ্রিক পরিস্থিতির একটা উন্নতি হবে। নিশ্চয়ই, কিন্তু সেখানে আসলে কে পথ দেখাবে, কিভাবে আমরা আসলে সেই আলোর পথে যাব, সেটিও আসলে একটি বড় প্রশ্ন ইদানিং আমাদের সামনে। আমরা এই আলোচনাটি অব্যাহত রাখতে চাই। এই ছোট প্রেক্ষাপটে আসলে আলোচনা করে শেষ করবার নয়, এটি আসলে অনেক বড় বিষয়। আমরা আজকে আলোচনাটি এখানেই শেষ করছি, কিন্তু আমরা এই আলোচনাটি অব্যাহত রাখবো, যাতে একটি তাগিদ তৈরি হয় আমাদের এই মানবিক উন্নয়নের পথে, যেন আমরা কিছুটা এগোতে পারি, এই ঘটনাগুলো যেন আর না ঘটে। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। ভালো থাকবেন সবাই। এ পর্যায়ে আমরা করোনা ভাইরাস পরিস্থিতির দিকে একটু নজর ফেরাতে চাই। আমাদের সঙ্গে একজন চিকিৎসক আছেন, তিনি ঢাকার ল্যাবিড হসপিটালের ইন্টারনাল মেডিসিন এবং রিউমাটোলজি বিভাগের তিনি বিশেষজ্ঞ ডাক্তার জুবায়ের আহমেদ। ডাক্তার জুবায়ের আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। বাংলাদেশে 7.5 মাসেরও বেশি সময় হয়ে গেল প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হবার পরে। এই সময়ে আমরা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর উন্নত চিকিৎসা
এবং ভালো চিকিৎসা এবং সামগ্রিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে এক ধরনের দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করেছি এবং আমাদের চিকিৎসকরাও আগের চেয়ে অনেক স্বাচ্ছন্দ্যে পুরো বিষয়টি হ্যান্ডেল করতে পারছেন। মূলত আপনার অভিজ্ঞতাটি আমরা একটু শুনতে চাই যে আপনি যে বিষয় নিয়ে কাজ করেন, যে বিষয়ে আপনি রোগীদের চিকিৎসা করেন, এই বিষয়টির যেমন ইন্টারনাল মেডিসিনের রোগী আপনার কাছে আসে, রেমাটোলজি রোগীরা আপনার কাছে আসে, এদের মধ্যে যাদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে তাদের মধ্যে কি আপনি বাড়তি কোনো লক্ষণ উপসর্গ কি আপনার চোখে পড়লো যেটি কেবলমাত্র করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণেই হয়েছে? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি তো গত 7 থেকে 8 মাস ধরে ইন্টারনাল মেডিসিন, বাত ব্যথা এবং করোনা রোগীর চিকিৎসা করে যাচ্ছি। আমাদের সকল ডাক্তার এবং বাংলাদেশের সব হাসপাতালের ডাক্তারদের সাথে এক ধরনের ঐক্যবদ্ধ একটা ইউনিফাইড প্রোটোকলে আমরা কিন্তু বাংলাদেশে কাজ করছি। সব হাসপাতালে কিন্তু আমরা সেই ধরনের ম্যাচুরিটি অর্জন করেছি যাতে রোগীরা যথার্থ চিকিৎসা পেতে পারে। লক্ষণ বিষয়ে যে জিনিসগুলো আপনি বলতে চাচ্ছিলেন বা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এমনি সাধারণ যে লক্ষণগুলো আমরা সবসময় পাই, যে মিনিমাম লক্ষণ যেটা ঘ্রাণ শক্তি চলে যাওয়া, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, একটু পাতলা পায়খানা হওয়া, জ্বর, শারীরিক অবসাদগ্রস্ততা, এই বিষয়গুলো আছে। কিন্তু এর সাথে আরো একটি ইন্টারেস্টিং লক্ষণ যেগুলো আমরা গত 3 মাস ধরে হরহামেশাই পাচ্ছি, এর মধ্যে রয়েছে যেমন তীব্র মাথা ব্যথা, তীব্র কানে ব্যথা, অথবা হঠাৎ করে শ্রবণ শক্তি কমে যাওয়া, এবং হঠাৎ করে তীব্র চেস্ট পেইন হওয়া, এবং সেই চেস্ট পেইনের সাথে দুঃখজনকভাবে কিছু কিছু রোগীরা হার্ট অ্যাটাক বা অ্যাকিউট করোনারি সিনড্রোম নিয়েও প্রেজেন্ট করেছে আমাদের কাছে, ব্রেন স্ট্রোক নিয়েও প্রেজেন্ট করেছে। এবং সেই সাথে এটাও বলতে চাই যে আমাদের জনগণের বড় একটা অংশ, আমাদের নারী সমাজ, তাদের মধ্যে যেসব নারীরা প্রেগন্যান্সি কন্টিনিউ করছেন বা নিউলি প্রেগনেন্ট হয়েছেন বা শীঘ্রই ডেলিভারি করাবেন, তারাও কিন্তু কোভিড রোগে আক্রান্ত হয়েছেন। তাদেরও কিন্তু শ্বাসকষ্ট, কাশি, পাতলা পায়খানা, এই ধরনের লক্ষণগুলো আমরা অবজার্ভ করেছি। এবং আমি ঘনিষ্ঠভাবে আমাদের গাইনি এবং অবস্টেট্রিক ডিপার্টমেন্টের সাথে কাজ করে এই ধরনের রোগীরও চিকিৎসা করেছি গত 7 থেকে 8 মাস ধরে। এবং তাদের লক্ষণগুলোও কিন্তু বাকিদের লক্ষণের সাথেই সামঞ্জস্যপূর্ণ, কোনো তীব্র ব্যতিক্রম ধর্মী কিছু কোনো বৈশিষ্ট্য ছিল না। তবে তাদের ক্ষেত্রে এক্সট্রা প্যানিক কাজ করছিল, কারণ বুঝতেই পারেন যারা প্রেগনেন্সি এমনিতেও এক ধরনের উৎকণ্ঠায় ভুগেন, এই ধরনের একটা প্যান্ডেমিক সিচুয়েশনে এর মধ্যে যেহেতু করোনা একটা বাড়তি একটা আতঙ্ক হিসাবে সবার সামনে উপস্থিত হয়েছে, সবাইকে আমি প্রথমেই কিন্তু আশ্বস্ত করি যে আপনারা পজিটিভ থাকুন, নিশ্চিন্ত থাকুন যে আপনার ডাক্তার আপনার পাশে আছে, আপনার মেডিসিনের ডাক্তার। আমরা সবাই দীর্ঘদিন ধরে করোনা বিশেষজ্ঞ নিজেকে বলবো দীর্ঘদিন ধরে করোনা রোগীদেরকে নিয়ে কাজ করছি। সেই বিশ্বাস এবং ভরসা নিয়েই আমরা কিন্তু রোগীদেরকেও আশ্বস্ত করি যে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার চিকিৎসা হবে, আপনার আপনি সাকসেসফুল ডেলিভারি করতে সক্ষম হবে। আমরা শুরু থেকে যে বিষয়টি শুনছিলাম যে যে পেশেন্টদের হৃদরোগ রয়েছে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা লিভার বা ফুসফুসের কোনো একটি জটিলতা রয়েছে, তাদের ক্ষেত্রে করোনা ভাইরাসে আক্রান্ত হলে ঝুঁকি অনেক বেশি। এই বিষয়টি এখনো আমরা আসলে শুনছি, কিন্তু আমাদের অস্থি কাঠামো, আমাদের হাড়ের সঙ্গে কিন্তু আমরা করোনা ভাইরাসের সরাসরি সেই ধরনের প্রভাব বা প্রতিক্রিয়া এখনো দেখিনি। কিন্তু আমরা যদি একটু বুঝতে চাই যে আপনার সরাসরি অভিজ্ঞতা থেকে, যে যাদের বাত রোগ রয়েছে বা আর্থ্রাইটিস রয়েছে, তাদের ক্ষেত্রে কি আপনি কোনো বিশেষ লক্ষণ বা বৈশিষ্ট্য কি আপনার চোখে পড়লো? জি, অবশ্যই। এটাকে আমরা 2 ভাগে ভাগ করে বলতে পারি যে যারা আগে থেকেই বাতে আক্রান্ত ছিলেন তাদের কথা পরে বলছি। যারা কখনোই আগে বাতে আক্রান্ত ছিলেন না, অনেক আগে হয়তো যাদের চিকনগুনিয়া হয়েছে, তারা কিন্তু হালকা হালকা ব্যথায় কিন্তু কয়েক বছরই ভুগে থাকেন। তাদের কিছু অংশ, অথবা যারা কোনোভাবেই কখনো বাত ছিল না, তারা কিন্তু কোভিড রোগে আক্রান্ত হওয়ার পরে যতটুকু না অস্থি বা হাড়ের ব্যথায় ভুগছেন, তার চেয়ে বেশি মাংসপেশির ব্যথায় ভুগছেন। বিশেষ করে তাদের ঘাড়ের পিছনের মাংসপেশি, শোল্ডার এবং বুকের মাংসপেশিতে যে তীব্র ব্যথা কিন্তু থাকে অনেকের। এমনকি সাকসেসফুলি কোভিড ট্রিটমেন্টের পরেও কিন্তু এই ব্যথাগুলো থাকতে পারে প্রায় 2 থেকে 4 সপ্তাহ। অনেকের কিন্তু 2 মাস পর্যন্ত এই ব্যথাগুলো থাকতে পারে। অনেকে এই ব্যথাগুলোকে কিন্তু হার্টের ব্যথা বা লাংসের ব্যথা বলে মনে করে থাকেন। তো এই বিষয়ে আমরা সবসময়
এটা নিশ্চিত করি যে পেশেন্টের হার্টে কোনো সমস্যা হলো কিনা। কারণ হার্টের দুটো সমস্যা আমরা খুব সবসময় মনে রাখি, যে তাদের হার্ট অ্যাটাক হচ্ছে কিনা, অথবা হার্ট ব্লক, যেটা হার্টের রিদম কমে গিয়ে তারা পেসমেকার দেওয়ার মতো অবস্থায় চলে যাচ্ছেন কিনা, বা তাদের কোনো ওষুধ দিয়ে হার্ট রিদম ফিরিয়ে আনতে হবে কিনা, এইগুলো একটা ব্যাপার। আর নাম্বার 2, যারা আগে থেকে বাতে আক্রান্ত আছেন তাদের তাদের একটা অংশের জন্য অবশ্যই একটা গুড নিউজ হলো, বাতের ব্যথার জন্য আমরা কিছু কিছু আধুনিক ওষুধপত্র ব্যবহার করি। ওষুধের নাম আমি নেব না, কারণ ওষুধের নাম নিলেই সাধারণত এগুলো বিভ্রান্তিকর একটা পরিবেশের তৈরি হয়। তবে কিছু কিছু বাতের চিকিৎসার আধুনিক ওষুধ আছে, ওগুলো কিন্তু আমরা করোনা রোগীও ব্যবহার করি, সিভিয়ার করোনা রোগীদের ক্ষেত্রে ব্যবহার করি। সো এই ক্ষেত্রে বাত রোগীরা কিন্তু ডুয়েল প্রোটেকশন পাচ্ছেন, মানে দ্বৈত প্রোটেকশন পাচ্ছেন, যে তাদের বাতের চিকিৎসা হচ্ছে, সেই সাথে কোভিড রোগেরও চিকিৎসা হচ্ছে। তবে কোভিড রোগের কারণে বাত ব্যথা বেড়ে যাওয়া রোগীর সংখ্যা প্রচুর আছেন, যারা হয়তো আমাদেরকে এসে বলেন যে হঠাৎ করে তীব্র ব্যথা বেড়ে গিয়েছে। কারণ একটা ভাইরাস অ্যাটাকের পরে কিন্তু জয়েন্টের পেন গুলো বেড়ে যেতে পারে, শ্বাসকষ্ট, কাশিও বেড়ে যেতে পারে, কারণ কিছু কিছু বাত ব্যথা। আবার করোনার সাথেও কিন্তু লাংসের সম্পর্ক আছে। তো একই সাথে সব মিলিয়ে কিন্তু তাদের টেস্টের সিমটম গুলো, শ্বাসকষ্ট, কাশি, বুকে ব্যথা কিন্তু বেড়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে। তবে যেটা বললাম আগে থেকেই, যে যথার্থ চিকিৎসা এবং যথার্থ আর্লি ডায়াগনোসিসের মাধ্যমে অবশ্যই তারা ভালো হওয়ার নিশ্চিত সম্ভাবনা থাকে। একটা কথা সবাইকে বলতে চাই, যাদের চিকিৎসা আমি ব্যক্তিগতভাবে 3য় বা 4র্থ দিনে শুরু করতে পেরেছি, সর্বোচ্চ 5ম দিনে শুরু করতে পেরেছি, তারা কিন্তু খুব সাকসেসফুলি তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন। জাস্ট সামান্য অবসাদগ্রস্ততা বা কাশি রয়ে গিয়েছে, যেটা পরবর্তী চিকিৎসায় তারা ভালো হয়ে গিয়েছেন। কিন্তু যারা 7 দিন বা 8 দিন পার হয়ে গিয়েছেন, জ্বরে আক্রান্ত আছেন বা কাশি আছে, অথবা মিনিমাম সিমটম মনে করতেন যে কিছু হয়নি, কিন্তু 7-8 দিন পার হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ বিপজ্জনক লক্ষণ আমরা পেয়েছি। তাদের সিটি স্ক্যান করে কিন্তু আমরা পেয়েছি যে লাংসের বড় একটি অংশ কিন্তু তারা ড্যামেজ হয়ে গিয়েছে, রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে, যেটা আমরা ডি-ডাইমার টেস্টের মাধ্যমে বুঝতে পারি। তো আমি এটাই আমি জোর করতে বলতে চাই যে অবশ্যই আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্টটা, অর্থাৎ খুব জরুরি, মানে ইমিডিয়েট ডায়াগনোসিস এবং ইমিডিয়েট ট্রিটমেন্টটা খুবই জরুরি কোভিড রোগীদের সফল চিকিৎসার জন্য, যাতে আমরা রোগীরাও যাতে কোনো রোগী বা রোগীর আত্মীয় স্বজনরা যাতে কোনো অপরাধ বোধে ভুগতে না পারেন, যে আমরা কেন আগে দেখালাম না ডাক্তারকে। আর ডাক্তারও যেন যথার্থ সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে নেন, যে রক্ত জমাট বাধা প্রিভেন্ট করার জন্য ওষুধ দেওয়া, যেসব অ্যান্টিভাইরাল মোটামুটি প্রমাণিত হয়ে গিয়েছে যে কাজ করবে, সেসব অ্যান্টিভাইরাল যথার্থ সময় ব্যবহার করা, এবং এই ভাইরাসের সাথে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ফাঙ্গাস ইনফেকশন থেকে থাকে, বা রোগীর আগে থেকে যদি টিবি রোগ বা অন্যান্য রোগ থেকে থাকে, সেসবের চিকিৎসা সাইমালটেনিয়াসলি যাতে চলে, সেই ব্যবস্থাও রাখতে হবে। আর প্রেগনেন্সির ক্ষেত্রে আমি বারবার গুরুত্ব দিচ্ছি এই কারণে, যে প্রেগনেন্ট ওমেন যারা, তাদেরকে আমি অবশ্যই বলতে চাই যে সাকসেসফুল প্রেগনেন্সি অবশ্যই সম্ভব, যদিও আপনি কোভিড আক্রান্ত হয়ে থাকেন, কোভিড পজিটিভ হন বা কোভিড নেগেটিভ হন, কিন্তু কোভিডের বৈশিষ্ট্য আপনার শরীরে যদি থেকে থাকে, আপনি অশান্ত হওয়ার কোনো কারণ নেই। খুব রেয়ার ক্ষেত্রে হয়তো অ্যাবর্শনের চান্স থাকে, কিন্তু এটা খুবই রেয়ার। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি কমপক্ষে তো 1000 খানেক প্রেগনেন্সি উইথ কোভিড পেশেন্ট দেখেছি, অলমোস্ট সবাই কিন্তু সাকসেসফুল প্রেগনেন্সি সম্পন্ন হয়েছে, এবং ডেলিভারি হওয়ার সাথে সাথেই আমরা বাচ্চাদেরকে আলাদা করে রেখেছি এবং মায়ের চিকিৎসা শুরু করেছি, এবং ব্রেস্ট ফিডিংও তারা করাতে পেরেছেন। যথার্থ রকমের মাস্ক ব্যবহার করে তারা কিন্তু বাচ্চাকে ব্রেস্ট ফিডিংও করাতে পেরেছেন। তো এবং বাচ্চারা খুবই সেফ এই অসুখ থেকে, এই সেন্সে সেফ যে দেখা যায় কি 12-14 বছরের নিচের বাচ্চাদের শরীরে যে রিসেপ্টরের মাধ্যমে ভাইরাস শরীরে প্রবেশ করে, সেই রিসেপ্টরটার ঘাটতি থাকে, যার ফলে 12 বছরের নিচের ছেলে মেয়েদের সাধারণত তীব্র ভাইরাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা কম থাকে। অন্যান্য ফ্লু হতে পারে, অ্যাডেনোভাইরাস বা রাইনোভাইরাস দ্বারা, কিন্তু কোভিডে তাদের সিভিয়ারলি আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই বলে আমরা মাস্কের ব্যবহার কোনোভাবেই আন্ডারমাইন করব না। মাস্ক এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন যে নো মাস্ক নো সার্ভিস, মানে একটা স্ট্রং স্টেটমেন্ট সরকারের পক্ষ থেকে, যে আমরা অবশ্যই মাস্কের ব্যবহারটাকে সার্বজনীন করতে হবে, মানুষকে মোটিভেট করতে হবে, এবং মানুষকে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে এগিয়ে যেতে হবে। সেটি আসলে শেষ কথা, আসলে যে আমাদেরকে এটিকে সহাবস্থানে রেখে এক ধরনের সচেতনতার মধ্যে দিয়ে আমাদেরকে আসলে সামনের দিনগুলো নিউ নর্মাল বা নতুন বাস্তবতার সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে হবে। ডাক্তার জুবায়ের আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
আমরা কথা বলছিলাম ঢাকার ল্যাবেইড হাসপাতালের ইন্টারনাল মেডিসিন এবং রিউমেটোলজি বিভাগের কনসালটেন্ট ডক্টর জুবায়ের আহমেদের সঙ্গে। সেই সঙ্গে আমরা আমাদের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এলাম। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন দর্শক, টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ।